আসসালামু আলাইকুম। আসছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কতটুকু ছিলাম কালকে? ইনভেস্টিগেশন, তাই না? ইয়েস ম্যাম। ইনভেস্টিগেশন কি বলছি, কনফার্ম করবা কিভাবে? ম্যাম এন্ডোস্কোপি বলবা কি আপার জিআই, শুধু এন্ডোস্কোপি বললে হবে না, এন্ডোস্কোপি কোন জায়গায় পুরোটা কমপ্লিট করতে হবে। আপার জিআই এন্ডোস্কোপি। এক মিনিট। আচ্ছা, তাহলে কি বলবো? আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি হিস্টোপ্যাথোলজি। ঠিক আছে, কারণ আমি হিস্টোপ্যাথোলজি আমি শুধু দেখে ডায়াগনোসিস করতে পারবো না, সেজন্য হিস্টোপ্যাথোলজি কথাটা বলতে হবে। মানে হচ্ছে টিস্যু ডায়াগনোসিস। হিস্টোপ্যাথোলজি মানে কি, যে আমরা হিস্টোলজিতে পড়ছিলাম না, সেল দেখে, মেলিগন্যান্ট সেল দেখে তারপর বুঝাবে। শোনা যাচ্ছে আমার কথা? Yes, ma'am. তারপরে হচ্ছে হিস্টোপ্যাথোলজি দেখে আমি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন ধরো মানে এই এক্সটেনশনটা কতটুকু আছে ওটা আমি বুঝতে পারতেছি না কতটুকু। ধরো এটা বেশি হচ্ছে, অনেক স্যার শুনতে চায়, অনেক স্যার শুনতে চায় না। বেরিয়াম মিলের কথা বলতেছি আমি, বুঝছো? বেরিয়াম মিল যদি করি, আমি বেরিয়াম মিলে আমি এক্সটেনশনটা দেখতে পারবো। যেমন আমি এন্ডোস্কোপি রিপোর্ট, কেউ দেখছো কিনা যায় না, এন্ডোস্কোপিতে কিছু কথা বলে। যখন ধরো এন্ডোস্কোপি আমি ঢুকাইলাম, একটা নলের মধ্যে ঢুকাইছি এটা, ঠিক আছে, আমার আউটলেটটা অবস্ট্রাকশন আছে, ওই অবস্ট্রাকশন দিয়ে আমার স্কোপের একটা নলের মতো, ধরো এত মোটা একটা নল হবে, তো ওইটা আমি পাইলোরাস দিয়ে যেতে পারতেছি না। সেক্ষেত্রে আমি পাইলোরাসের নিচে দেখতে পাচ্ছি না, কতটুকু পাচ্ছি না। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার বেরিয়াম মিলটা লাগতে পারে, কিন্তু এখানে খুব একটা দরকার নাই, না চাইলেও না বলতে পারবো। কারণ আমি এন্ডোস্কোপি দিয়ে দেখে ফেলতেছি বেরিয়াম মিলটা আমার বেশিরভাগ লাগে হচ্ছে আমার যখন ইসোফেজিয়াল কার্সিনোমা, সেক্ষেত্রে বেরিয়াম সোয়ালোটা লাগে। কারণ এই ক্ষেত্রে হচ্ছে আমার স্টোমাক পর্যন্ত এক্সটেনশন আছে কিনা দেখতে হয়, কিন্তু স্টোমাকের ক্ষেত্রে আমি তো হচ্ছে ডিউডেনামের ফার্স্টের পার্ট সহ ফেলে দিচ্ছি। সেক্ষেত্রে আমার, কারণ ডিউডেনামে গিয়ে ওটা এক্সটেনশন হয় না, সেজন্য আমার কার্সিনোমা দেখার জন্য ওটা লাগে না। তো না চাইলে না বলতে পারবো, কারণ হচ্ছে কি হ্যাঁ ম্যাম কয়েকজন ওয়েটিং আছে, এদিকে একটু ওয়েটিং আছে অনেকে। না, কেউ ওয়েটিং এ নাই, কাউকে ওয়েটিং দেখাচ্ছে না, আমার কাছে তো দেখাচ্ছে না। আবার জয়েন করতে বলো, ক্যান্সেল দিয়ে আবার জয়েন করতে বলো। হ্যাঁ বলতেছি। তারপরে হচ্ছে তাহলে তোমরা মানে স্যার যদি আর জিজ্ঞেস করেন না বলতে পারো যে আর কি ইনভেস্টিগেশন করবা, তুমি ডাইরেক্ট ফার্স্টে বলবা আপার জিআই এন্ডোস্কোপি বায়োপসি হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে? এরপর যদি বলে আর কি করবা, স্যার এরপর আমি স্টেজিং করব, পরীক্ষার কিছু টেকনিক আছে, কি কি বলতে হবে। আমি অনেকগুলো ইনভেস্টিগেশন জানি, সব বলে ফেলতে পারবো না, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমার ডায়াগনোসিস, কিছু ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস কিছু কম্পোনেন্ট আছে। প্রথমে কি বললাম, ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন ফর স্টেজিং, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন ফর জেনারেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললাম? স্লোলি মানে লেখার জন্য। তোমাদের কথা বুঝতে পারতেছি না, জোরে বলো। না ম্যাম মানে লেখার জন্য একটু স্লোলি বলতে বলতেছে। ও আচ্ছা আচ্ছা, এখন লিখে কোনো কাজ নাই, শুনো শুধু, লিখতে গেলে শুনতে পারবো না, শুনো শুধু বোঝার চেষ্টা করো, ঠিক আছে?
আর জাস্ট এমনি এমনি পয়েন্ট করে রাখতে পারো, পুরা লিখতে পারবো না। তাহলে কি একটা হচ্ছে ইনভেস্টিগেশন করবো কিসের জন্য, ডায়াগনোসিসের জন্য, কনফার্ম করার জন্য, আমার ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য। আরেকটা করবো হচ্ছে স্টেজিং এর জন্য, আরেকটা করবো জেনারেল ফিটনেস ফর অপারেশন পারপাসে আমি কিছু ইনভেস্টিগেশন করবো। ফার্স্ট এটা বললাম ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করবা, এর হচ্ছে কিভাবে স্টেজিং করবা। স্টেজিং জিনিসটা কি, এই যে আপনি বললাম গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কার্সিনোমার জন্য হয়, সেক্ষেত্রে তুমি মানে অন্য কোনো জায়গায় মেটাস্টেসিস আছে কিনা, কোন স্টেজে আছে। প্রতিটা কার্সিনোমার কিছু স্টেজ থাকে, স্টেজ 1 2 3 4 এভাবে স্টেজ ভাগ করে, মানে ওর কতটুকু ইনভলভ হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। স্টেজিং এর মধ্যে কিছু অধিকার না যায়। স্টেজিং এর জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করবো। ফার্স্টে আমরা কি করি, একটা পেশেন্ট আসলে আমরা কি করি, একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি করে ওর কোনো জায়গায় ওর লামটা কিরকম একটা ধারণা নিতে পারি, লামটা কোন জায়গা থেকে আসছে একটু ধারণা নিতে পারি। তারপর লিভারে কোনো মেটাস্টেসিস আছে কিনা ওইটা দেখতে পারি। লিভারে মেটাস্টেসিস থাকলে ওরকম সিকলিং বা ওরকম কিছু কিছু জিনিস মানে একই কিছু চেঞ্জ হবে, ওইগুলো দেখতে পারি। তারপর আর কি দেখতে পারি, লিভ নোডের কিছুটা ধারণা নিতে পারি, লিভ নোড এনলার্জ আছে কিনা, তারপর অ্যাসাইটিস আছে কিনা, মানে পানি জমছে কিনা পেটের মধ্যে, এসব নিয়ে আমি একটু ধারণা নিতে পারি পেশেন্টের কোনো মেটাস্টেসিস আছে কিনা। এরপর আমি আলট্রা করার পরে এরপর কি করবো, সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করবো। সিটি স্ক্যান কেন করবো, ফর বেটার ডিলিমিনেশনের জন্য, মানে আলট্রাতে যা দেখছি সেটা আরেকটু বেটার দেখার জন্য কোথায় কোথায় মেটাস্টেসিস আছে। তবে গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে লিভারটা মানে সিটি স্ক্যানে যতটা ভালো দেখা যাবে তার চাইতে ভালো দেখা যায় আলট্রাসোনোগ্রাফি। কোন ধরনের আলট্রাসোনোগ্রাফি, এন্ডোলুমিনাল। এই যে আমি এন্ডোস্কোপ দিয়ে মানে আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে। আগে আমরা পেটের উপর দিয়ে দেখতাম আলট্রাসোনোগ্রাফি, এখন ডাইরেক্ট এন্ডোস্কোপ দিয়ে দেখতে পারি। যে নলটা ঢুকাচ্ছে ওটাতেই আলট্রাসোনোগ্রাফির একটা প্রোব থাকবে, ওটা দিয়ে তুমি ভিতরে দেখতে পারবে, তাহলে আরো ভালো দেখতে পাবে। ঠিক আছে, এটাকে বলে এন্ডোলুমিনাল আলট্রাসোনোগ্রাফি। এটা আমগুলা জেনে রাখবা, কারণ এগুলা এখন ধরে তোমরা পরীক্ষা দিতে দিতে আরো অ্যাডভান্স হয়ে যাবে, তখন আরো বেশি দিন। এন্ডোলুমিনাল আলট্রাসোনোগ্রাফি এটা লিখে রাখবো। তাহলে আমরা কি করব, সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করব। এখন যদি দেখো যে কোনো পেশেন্ট তোমার কাছে মনে হচ্ছে লাম্প হয়ে গেছে, মেটাস্টেসিস হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমরা এন্ডোলুমিনাল আলট্রাসোনোগ্রাফি আর করি না। কারণ এন্ডোলুমিনাল আলট্রাসোনোগ্রাফি করি আমরা যেসব রোগী প্রথম দিকে আছে, ধরো আমাদের কার্সিনোমার গ্রোথটা কোথা থেকে আসে, আমাদের 4টা লেয়ার আছে না কোনো গাটে, মানে লুমেনের ইন্টেস্টাইনে তো 4টা লেয়ার, কি কি হিস্টোলজিতে পড়ছি বলো তো? মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলার মিউকোজা আর সেরোসা আর অ্যাডভেন্টিশিয়া। ভেরি গুড। তাহলে আমার গ্রোথটা শুরু হয় কোথা থেকে বলো তো? কোন লেয়ার থেকে? মানে কার্সিনোমা শুরু হয় কোন লেয়ার থেকে? মিউকোজা থেকে শুরু হয়। ঠিক আছে, তাহলে মিউকোজার এপিথেলিয়াল গুলো প্রলিফারেশন হয়ে হয়ে কার্সিনোমা হয়। এগুলো তোমরা প্যাথোলজিতে পড়বা, প্যাথোলজিতে এখনো আসে না, এখানে পড়বা। ওই মিউকোজা থেকে এরকম গ্রোথ হতে থাকে, ওই মিউকোজা থেকেই গ্রোথটা আস্তে 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 ভিতরের দিকে বাইরের দিকে ইনভেড করতে থাকে, এটাকে বলে ইনভেশন। যে ভিতর দিয়ে ঢুকতেছে এটাকে বলে ইনভেশন। তার মানে ফার্স্টে মিউকোজা, তারপর সাব মিউকোজা, তারপর মাস্কুলার লেয়ার ঢুকবে, সেরোসা ঢুকবে, এভাবে। ঠিক আছে, এখন যদি শুধু মিউকোজাতে যদি সীমাবদ্ধ থাকে আমার গ্রোথটা, যদি ফার্স্টে যদি ডায়াগনোসিস করতে পারি, সেক্ষেত্রে আমি ওই এন্ডোলুমিনাল আলট্রাসোনোগ্রাফি দিয়ে যে ওটা দিয়ে বুঝতে পারবো যে এটা কতটুকু গেছে। যে এটা তুমি লাম্পেই পাচ্ছ, তার মানে ও সেরোসা ভেদ করে বাইরে চলে আসছে। ঠিক আছে, লাম্পেই পাচ্ছ, মেটাস্টেসিস আছে, ওরা আমরা ওটা করে মানে খুব একটা লাভ নাই। তুমি দেখতে পারো যে কোথায় কোথায় গেছে, কিন্তু খুব একটা লাভ নাই। তাহলে আমি যদি ফার্স্টে দেখতে পারি তাহলে কি করতে পারি, আমি এখন কিছু আধুনিক পদ্ধতি আছে, আমার অপারেশন লাগবে না। ঠিক আছে, আমি ওই মিউকোজাটাকে এন্ডোলুমিনাল ওখানে গিয়ে এভাবে মানে মিউকোজাটাকে এভাবে কেটে নিয়ে আসতে পারবো, সাবমিউকোজা পর্যন্ত কেটে এভাবে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটাকে বলে সাবমিউকোজাল রিসেকশন। মানে ওই ওই মানে গ্রোথের নিচ থেকে সাবমিউকোজাতে মানে ওইখান থেকে গিয়ে আমি টিউমারটা পুরো কেটে নিয়ে আসতে পারবো। ওটা যদি আমি ফার্স্ট স্টেজে ধরতে পারি। বুঝতে পারছো আমার কথা?
যে পেশেন্টের আমার মানে আমি লাভই পাচ্ছি যে অ্যাডভান্স স্টেজ মনে হচ্ছে ওই পেশেন্ট আমার কোনো লাভ নাই, কারণ আমি ওই ট্রিটমেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমরা এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করি। তোমরা টার্মটা একটু জেনে রাখবা, এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে আর কি, এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড। কেউ যদি ভালো পরীক্ষা দেয় ওকে মানে লাইনে ট্র্যাকে যাইতে পারো। পরীক্ষার সময় একটা কথা মনে রাখবা, স্যার যতটুকু জিজ্ঞেস করছে ঠিক ততটুকু বলবা, একদম আগায় আগায় বলতে যাবে না। স্যার তোমাকে জিজ্ঞেস করছে তুমি কিভাবে তোমার ডায়াগনোসিস কনফার্ম করবা, তুমি ফার্স্টে ওইটা বলবা। এরপর তুমি যখন আবার জিজ্ঞেস করবে এরপর কি করবা, তখন তুমি বাকিগুলা বলবা। এমন না যে তুমি ফার্স্টে তুমি জানো তুমি সব গড়বড় করে বলে যাবা, এরকম না। স্যারকে কোশ্চেন করার সুযোগ দিবা, শুধু ইয়েস নো টাইপের আনসার করবে। ফার্স্টে যেটুকু জিজ্ঞেস করবে সেটুকু, কোনো কিছু যদি ইয়েস নো থাকে শুধু ইয়েস মানে ইয়েস এর কারণ কি ওটা বলতে যাবে না, স্যার যতক্ষণ না জিজ্ঞেস করবে। বুঝছো আমার কথা, বুঝছো? Yes, তারপরে ma'am. এরপর কি করবা, এরপর হচ্ছে সিটি স্ক্যান। তাহলে কি বললাম, আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন। এরপর আবার স্টেজিং। কোথায় কোথায় মেটাস্টেসিস বলছিলাম, লিভারেরটা তো বললাম, এখন লাংসে বললাম, লাংসেও যাবে। তাহলে লাংসের জন্য ফার্স্ট একটা চেস্ট এক্সরে করবো, তারপর চেস্ট সিটি চেস্ট করবো, লাংসে কোনো মেটাস্টেসিস আছে কিনা দেখার জন্য। ঠিক আছে, এইটুকুই এনাফ। আরো অনেক কিছু আছে, প্যাট সিটি এই সেইগুলা লাগবে না, এগুলো হচ্ছে কি পরে মানে আরো মেটাস্টেসিস গুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে না। বোনের জন্য যদি বোনের মেটাস্টেসিস আছে কেন কেমন দেখবা, বোন স্ক্যান করতে হবে। কিন্তু আমি সব পেশেন্ট কি বোন স্ক্যান করবো না, পেশেন্টের সিমটম অনুযায়ী। যদি কোনো পেশেন্ট বলে আমার ব্যথা হচ্ছে, আমার হাড়টিতে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমি বোন স্ক্যান করবো। বোন স্ক্যান করে কোনো বোনে মেটাস্টেসিস আছে কিনা দেখতে পারবো। এই গেল আমার স্টেজিং ইনভেস্টিগেশন। এরপর আসলো জেনারেল ফিটনেস এর জন্য আমি কিছু ইনভেস্টিগেশন করবো। কি সিবিসি করবো, সিবিসিতে আমি অনেক ইনফরমেশন পাবো, হিমোগ্লোবিন যা যা আছে সবকিছু পাবো। পেশেন্টের এনিমিয়া, কারণ এই ধরনের পেশেন্টের এনিমিয়া থাকে, সেজন্য আমাকে হিমোগ্লোবিন অবশ্যই দেখতে হবে, সিবিসি দেখতে হবে, জেনারেল ফিটনেস তো দেখতে হবে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পেশেন্টের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, সেজন্য আমি অ্যালবুমিন দেখবো। তারপরে পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, এখন আসলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিরকম হয়। একটা পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, ঠিক আছে, পেশেন্টটার বমি হচ্ছে, তাহলে ওর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স জিনিসটা ইম্পর্টেন্ট। বুঝুন আমাদের স্টোমাকে কি থাকে, কোন ধরনের জুস থাকে, গ্যাস্ট্রিক জুস, ওটাতে কি কন্টেন্ট থাকে, ইলেকট্রোলাইট কি থাকে, পড়ছো বায়োকেমিস্ট্রিতে পড়ছো, হাইড্রোজেন ক্লোরাইড। হ্যাঁ HCl থাকে, হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো HCl। তো একটা পেশেন্ট বমি করলো, বমি করার পর কি হলো, কি বের হয়ে গেল, Yes. অ্যাসিড বের হলো। অ্যাসিড বের হয়ে গেছে, তাহলে পেশেন্টের কি হবে, অ্যালকালোসিস হবে, Alkalosis. এক মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে। তার মানে কি ওর ক্লোরাইড কমে গেছে, হাইড্রোজেন আয়ন কমে গেছে, ওর অ্যালকালোসিস হলো, তার মানে ওর বাইকার্বনেট বেড়ে গেছে। ওই বাইকার্বনেট ইউরিন দিয়ে পাস করবে, তখন ওর পেশেন্টের সোডিয়াম পটাশিয়াম মানে ডিহাইড্রেশন হয় নাই, ঠিক আছে, তাহলে ওর বাইকার্বনেট বের হচ্ছে। বাইকার্বনেট যাওয়ার সময় কি করবে, বলো, বাইকার্বনেট যাওয়ার সময় সোডিয়ামকে নিয়ে যাবে। কিছু কিছু আছে না, ওই বাইকার্বনেট পড়ছিলাম আমরা, কিছু আছে ফ্রেন্ড, কিছু আছে অ্যাগেনস্ট, এ যাওয়ার সময় ওকে নিয়ে যায়, এরকম কিছু জিনিস পড়াইছে না, মনে আছে? যে কি ছিল না, কতগুলো হাইড্রোজেন পটাশিয়াম পাম্প, হাইড্রোজেন ক্লোরাইড পাম্প, অনেক কিছু ছিল Sodium না? potassium pump. মানে হাইড্রোজেন আর পটাশিয়াম উল্টা সবসময়, ও যেদিকে যাবে ওর এগেনস্টে যাবে, বিপরীত দিকে যাবে, এরকম না? আবার বন্ধু কে ছিল, সোডিয়াম যেদিকে যাবে ওদিকে পানি যাবে, এরকম ছিল না? আচ্ছা ঠিক আছে, এখন বাইকার্বনেট যাওয়ার সময় হচ্ছে কি কাকে নিয়ে যাবে, সোডিয়ামকে নিয়ে যাবে। Sodium kinase. তাহলে আমার সোডিয়ামটা কমে গেল শরীরে। এখন ওই সোডিয়াম চলে গেলে আমার পেশেন্ট ডিহাইড্রেটেড হবে, তার মানে পানি চলে যাচ্ছে, তো ডিহাইড্রেটেড হবে। এখন ওই ডিহাইড্রেশনকে কারেকশন করার জন্য আমাদের বডি কি করবে, সোডিয়ামটা রিজার্ভ করতে চায়। ঠিক আছে, জি ম্যাম। এক মিনিট।
হ্যালো, হ্যাঁ শোনো কি বলতেছিলাম। আচ্ছা, বাইকার্বনেট চলে গেল, বাইকার্বনেট সোডিয়ামকে সাথে নিয়ে গেল, তাহলে সোডিয়াম কমে যাবে, তাহলে কি হবে? হাইপোনাট্রিমিয়া হবে। মানে সোডিয়াম চলে আসছে, এই জন্য হাইপোনাট্রিমিয়া। হাইপোনাট্রিমিয়া হলে কি হবে? পেশেন্ট ডিহাইড্রেটেড হবে। এখন আমাদের বডি কি চাইবে? সোডিয়ামকে রিজার্ভ করতে যাবে। এখন সোডিয়ামকে রিজার্ভ করতে গেলে ওকে কি করতে হবে? পটাশিয়াম বের করতে হবে। বুঝা যাচ্ছে কথাগুলো? জি ম্যাম। পটাশিয়াম বের করতে হবে। তো পটাশিয়াম আবার কার বন্ধু? পটাশিয়াম যাওয়ার সময় কাকে নিবে? হাইড্রোজেন। পটাশিয়াম হাইড্রোজেন এরকম কিছু একটা ছিল, নিয়ে যাবে। তাহলে এগুলো যখন এক্সক্রিটেড হবে, তাহলে পটাশিয়াম চলে গেলে কি হবে? হাইপোক্যালেমিয়া হবে। তারপরে হাইড্রোজেন আয়ন যদি যাবে মানে কোন দিকে যাবে? ইউরিন দিয়ে যাবে, তখন অ্যাসিডিক হবে। এটা একটা টার্ম আছে, এটাকে কি বলে? হাইপোক্লোরেমিক। আমার ফার্স্টে ক্লোরাইড চলে গেছে। হাইপোক্লোরেমিক, হাইপোক্যালেমিক, হাইপোনাট্রেমিক মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। বুঝছো? এই কথাটা জিজ্ঞেস করবে, টেলিল্যাবে আছে, দেখো। বুঝা গেছে কথা? ম্যাম নামটা একটু আবার বলবেন? কোনটা? এই যে হাইপোক্যালেমিক, হাইপোক্লোরেমিক, ক্যালেমিক, তারপর ফার্স্টে হাইপোক্লোরেমিক, ওই যে ক্লোরাইড চলে গেছে ফার্স্টে। হাইপোনাট্রেমিক সব কোনটা থাকবে? হাইপোক্লোরেমিক, হাইপোক্যালেমিক, হাইপোনাট্রেমিক মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। ফার্স্টে কিন্তু বাইকার্বনেট যাচ্ছিল, প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া কেন? এটা কভার দিতে গিয়ে আমার অ্যাসিড সিক্রেশন, অ্যাসিডটা ইউরিন দিয়ে এক্সক্রিট করতেছে, ওই জন্য প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া বলে এটা। আমরা এটা বেশি হবে তোমার বিনাইন কেস, কারণ হচ্ছে ম্যালিগন্যান্সিতে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে পেশেন্ট অতদিন সময় পায় না যে আমার ইলেকট্রোলাইট হয় না যে তা না, কিন্তু বিনাইনের ক্ষেত্রে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা একটু বেশি হয়, কারণ ওদের অনেক দিন ধরে এরকম আউটলেট অবস্ট্রাকশন থাকে, তো ভমিটিংটা হয়, অনেক অনেক লম্বা হিস্ট্রি থাকে, এই জন্য। আমি কি বেশি ফাস্ট বলতেছি? আমাদের আর বেশি No, ক্লাস ma'am. টাইম। হ্যাঁ, না ম্যাম ঠিক আছে। কারণ আরো অনেকগুলো পড়া বাকি আছে, তো তোমাদের মনে হয় ক্লাস আর বেশি নাই। তারপরে কি বলতেছিলাম? আচ্ছা ঠিক আছে, এটা গেছে। সেজন্য আমাকে ইলেকট্রোলাইট ইনভেস্টিগেশন করতে হবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এগুলো দেখতে হবে। সাধারণত সিরাম ইলেকট্রোলাইট যদি দাও, এই চারটা জিনিস তোমাদেরকে দেখাবে, বাকিগুলো দেখাবে না। ক্যালসিয়াম এগুলো দেখাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। আয়নাস শরীরে আয়নাস ক্যালসিয়ামটা কমে যায়। আয়নাস ক্যালসিয়াম কমে গেলে কি হবে? টিটানি লেভেল আপ করবে। এগুলো তোমরা ফিজিওলজিতে পড়ছো, টিটানি পড়ছো না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আর এক্সপ্লেন করার দরকার নেই। ওই আয়নাস ক্যালসিয়াম কমে যাবে, যেমন হচ্ছে টিটানি হবে। তাহলে কি গেল? সিবিসি গেল, অ্যালবুমিন গেল, ইলেকট্রোলাইট গেল, আর কি আছে? আর হচ্ছে চেস্টেক্সে তো আমি বলছি, চেস্টেক্সে দিয়ে তুমি দেখতে পারবা। আর হচ্ছে কিছু জিনিস আছে যেমন ইসিজি, এগুলা হচ্ছে আমাদের অপারেটিভ পারপাসে কিছু ইনভেস্টিগেশন আছে, এগুলো করতে হবে। এখন আসলে আমার ইনভেস্টিগেশন শেষ, সবকিছু মিলায়ে যদি আমার সবকিছু ঠিক থাকে, সেক্ষেত্রে আমি একটা মাল্টিডিসিপ্লিনারি, যদি বলে তুমি এরপর কি করবা স্যার যখন বলবেন স্যার আমি দুম করে অপারেশন বলবো না, স্যার এরপর আমি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যারেঞ্জ করবো। মাল্টিডিসিপ্লিনারি এমডিটি বলে এটাকে। মাল্টিডিসিপ্লিনারি টিম মানে কি? এখন সবখানে কিন্তু এরকম মাল্টিডিসিপ্লিনারি টিম। আমি একা কিছু করতে পারবো না। আমি একা সার্জন কি করবো? আমার একটা টিম লাগবে না? যে কোনো কাজ করতে একটা টিম ওয়ার্ক, সার্জন থাকলো, অ্যানেস্থেশিয়া থাকলো, অ্যানেস্থেশিয়া ছাড়া কি আমি অপারেশন করতে পারবো না। তো উনি একটা ডিপার্টমেন্ট। আর হচ্ছে কি এই পেশেন্টকে নিউট্রিশনালের কিছু অ্যাডভাইস দিতে হবে, নিউট্রিশনিস্ট লাগবে, তারপর মেডিসিনের কিছু অ্যাডভাইস লাগবে যে ওর কোথায় মেডিসিনের চাইতে হচ্ছে তোমার রেডিওলজিস্ট, রেডিওথেরাপিস্ট লাগবে, যারা হচ্ছে তোমার অ্যাডজুভেন বা নিউ অ্যাডজুভেন এসব দিবে। অ্যাডজুভেন নিউ অ্যাডজুভেন এই টার্মগুলো তো বোঝানো মনে, এগুলো হচ্ছে কি অ্যাডজুভেন মানে হচ্ছে কি অ্যাডজুভেন থেরাপি একটা টার্ম আছে, এটা হচ্ছে কি আমি রেডিওথেরাপি, কেমোথেরাপি দিব কখন? অপারেশনের পরে। আর নিউ অ্যাডজুভেন থেরাপি মানে হচ্ছে কি আমি অপারেশনের আগে কিছু থেরাপি দিব, মানে এই রেডিওথেরাপি, কেমোথেরাপি। বুঝা গেছে কথা? নিউ অ্যাডজুভেন মানে অপারেশনের আগে দিব, অ্যাডজুভেন মানে হচ্ছে অপারেশনের পরে দিব।
তাহলে হচ্ছে কি এগুলার জন্য আমার কি থাকবে, ওই যারা অনকোলজিস্ট ওদেরকে লাগবে। ঠিক আছে, তাহলে কার কার কথা বললাম, সার্জন বললাম, অ্যানেস্থেসিওলজিস্ট বললাম, তারপর হচ্ছে অনকোলজিস্ট বললাম, এরপর হচ্ছে রেডিওলজিস্ট, যারা তোমার ওই সিটি স্ক্যান বলো আলট্রাসোনোগ্রাফি বলো এগুলোকে ইন্টারপ্রিট করবে, ওদের একটা অপিনিয়ন লাগবে, ওদের অপিনিয়ন ছাড়া তুমি অপারেশন করতে পারবে না। তারপর আর কাকে বললাম, নিউট্রিশনিস্ট বললাম। এই তো এরকম 5-6 জন মিলে হচ্ছে কি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম থাকবে, ওরা বসে একটা কনসালটেশন করবে যে এই রোগীটাকে আমি কি করতে পারি, কি আমার এখন অপারেশন করলে ভালো হবে, নাকি পেশেন্টের জেনারেল কন্ডিশন আগে ঠিক করবো তারপর অপারেশন করবো, নাকি পেশেন্টকে আগে আমি নিউ অ্যাডজুভেন্ট দিব তারপর অপারেশন করবো, কোনটা পেশেন্টের জন্য ভালো হবে সবাই মিলে কনসাল্ট করে একটা একটা ডিসিশনে পৌঁছাবে। ঠিক আছে, এটাকে বলে মাল্টিডিসিপ্লিনারি টিম, এমডিটি। এখন এটা আসার পর ওরা যদি তোমার ইয়া করে ডিসিশন নেয় যে হ্যাঁ না আমি এই পেশেন্টকে অপারেশন করবো, সেক্ষেত্রে আমার কিছু জিনিস আছে, অপারেশন করব, অপারেশন করার জন্য পেশেন্টকে কাউন্সিলিং করবো, কাউন্সিলিং একটা স্টেশন আছে, এরকম ওদের হসপিটালে থাকবে কিভাবে কাউন্সিলিং করতে হয় একটা পেশেন্টকে। ঠিক আছে, কাউন্সিলিং কেমনে করবা, কাউন্সিলিং ওগুলা পরে আমি তোমাকে দেখে টার্মগুলো বলে রাখি, শুধু এগুলো পরে আরো প্র্যাকটিস করতে পারবো। কাউন্সিলিং এর অনেকগুলো স্টেপ আছে, এগুলা প্র্যাকটিস করতে হয়, এগুলা পরীক্ষার সামনে বলতে হয়, তোমার সামনে একজন টিচার থাকবে যে এরকম একটা লিখে দিবে যে এই পেশেন্টের গ্যাস্ট্রেক্টমি হবে, পেশেন্টকে কাউন্সিলিং করো। সেক্ষেত্রে স্যার থাকবে, মানে কি কি পয়েন্ট তুমি কাজ করতেছো ওগুলা দেখবে, ওটার উপর 1 নাম্বার করে এরকম 10 নাম্বার থাকবে। তার মানে অত হেলাফেলা করার কোনো জিনিস না, কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট। কারণ এই কাউন্সিলিং এর জন্য রুগী তোমার কাছে আসবে, রুগী তোমাকে পছন্দ করবে, তুমি যত সুন্দর করে কথা বলতে পারবা, তুমি যত সুন্দর করে রুগীকে কনভিন্স করতে পারবা, রুগী তত তাড়াতাড়ি তুমি মোটিভেটেড হয়ে যাবে। এবং একটা ডাক্তারের অ্যাক্টিভিটির জন্য রুগী কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। আমাদের দেশে আমাদের উপর ডাক্তার রুগীরা খেপা গেল, আমরা ঠিক মতো কথা বলতে পারি না রুগীদের সাথে, আমরা সময় পাই না, কারণ একটা ওয়ার্ডে গিয়ে অনেকগুলো রোগী দেখতে হয়, বাইরে তো এরকম একজন একজন ডাক্তার মানে একটা টিমে থাকবে একটা পেশেন্ট হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, তাহলে ওরাও কথা বলার জন্য অনেক সময় পায়। তুমি যত বেশি রুগীকে কনভিন্স করতে পারবা, তোমার যদি মিসেকও হয়, মানে কোনো অপারেশনের সময় কোনো আনএক্সপেক্টেড কিছু ঘটে, সেক্ষেত্রে রুগী মানে ওরা কনভিন্স থাকে, তো ওরা অতটা ঝামেলা করে। আমাদের দেশে তো এসে ডাক্তারকে মারা শুরু করে, কারণ আমরা আগে থেকে রুগীকে কাউন্সিলিংটা করি না, সেজন্য কাউন্সিলিংটা অনেক ইম্পর্টেন্ট। তুমি কোন একটা প্রসিডিউরে যাওয়ার আগে যদি ঠিক মতো রুগীকে কাউন্সিলিং করতে পারো, তোমার কোনো ঝামেলা হলে অপারেশনের সময় রুগী তোমাকে মারতে আসবে না, তা তুমি ওকে আগে থেকে বলে দিছো, সবকিছু জানাই ওকে তুমি অপারেশনে নিয়ে গেছো। ঠিক আছে, তাই বলে আবার এরকম বলা যাবে না যে আপনার এরকম এরকম হইতে পারে, আপনি মরে যেতে পারেন, তখন কিন্তু ভয় অপারেশনে যাবে না, ওইভাবেও বলা যাবে না, বলার কিছু প্রসিডিউর আছে, তোমাকে আমি পরে বলবো। কাউন্সিলিংও শেষ, এরপর কাউন্সিলিং এর পরে পেশেন্টটা আমি কিছু প্রিপারেশন দিব। যেমন ধরো পেশেন্টের এনিমিয়া, তো পেশেন্টকে তুমি এনিমিক অবস্থায় তুমি অপারেশনে নিতে পারবো না। ঠিক আছে, সেজন্য ওকে আমার ব্লাড দিতে হবে, মানে প্যাক সেল বলো হোল ব্লাড বলো, ব্লাড দিতে হবে, ওরা আমার অ্যালবুমিন লেভেলটা বাড়াইতে হবে, কারণ অ্যালবুমিন হিমোগ্লোবিন লেভেল বাড়াইতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে পেশেন্টের যদি হাইপো অ্যালবুমিনিয়া থাকে, মানে অ্যালবুমিনটা কম থাকে, সেক্ষেত্রে আমার অ্যালবুমিন বাড়াইতে হবে। অ্যালবুমিন বাড়াইতে হবে কেন? কারণ ওই অ্যালবুমিন দিয়ে আমি যে একটা জিনিস কেটে ফেলবো, স্টোমাকটা কেটে ফেলবো, বা জোড়া লাগাবো না, তুমি যে কাটা অংশটাতে যে অংশটুকু ছেড়ে দিব, বাকি অংশটুকু জোড়া লাগাই দিব। ওই জোড়া লাগাবো, ওটা যদি পেশেন্ট নিউট্রিশনালি ডিপ্রাইভ থাকে, ওটা হিল হবে। হিলিং এ কিছু জিনিস আছে, আমাদের অ্যালবুমিন জিনিসটা আমাদের হিলিং এ হেল্প করে। ঠিক আছে, সেজন্য আমাকে পেশেন্টের অ্যালবুমিন লেভেলটা ঠিক করতে হবে। অ্যালবুমিন লেভেল আমি কিভাবে ঠিক করবো? ওয়ার্ডে দেখবা অনেক ইয়া দিচ্ছেন, অ্যালবুটিন কিছু জিনিস আছে, এটা হচ্ছে কি তোমার হিউম্যান কিছু রিকম্বিনেন্ট সলিউশন বানানো, এগুলো বলার দরকার নেই, বলবো স্যার আমি ওকে অ্যালবুমিন কন্টেনিং ইয়া দিব, ডায়েট দিব, যেমন হচ্ছে ডিমের সাদা অংশ খেতে দিই আমি, ডিমের সাদা অংশটা অনেক হাই প্রোটিন থাকে। ঠিক আছে, এখন জিজ্ঞেস করতে পারো ও তো আমার ইয়া নাই, কি বলে আউটলেট অবস্ট্রাকশন, আমি কেমনে দিব? ঠিক না, একটা কথা আছে না, তো যাচ্ছেই না, তা আমি লিকুইডটা দিব, যে পেশেন্ট লিকুইড খাইতে পারবে, মানে লিকুইডটা সামান্য হলেও পাস করবে, ওই ক্ষেত্রে আমি লিকুইড ডায়েট দিব, পানির মধ্যে গুলাইয়ে কোনো একটা কিছু অ্যালবুমিন কন্টেনিং সলিউশন গুলো দিতে থাকবো, এবং অল্প পরিমাণে ঘন ঘন দিতে থাকবো, তাহলে ওটা পাস করবে। আমি ওকে শক্ত খাবার দিব, আর যা তো পাস করতেছি ওকে তো আমি দিতেই পারতেছি। ঠিক আছে,
এটা একটা দিলাম, অ্যালবুমিনটা বাড়াবো। আর যার ক্ষেত্রে ও টোটালি খেতে পারতেছে না, তার ক্ষেত্রে কিন্তু আমি ওই যে বললাম যে অ্যালবুমিন কন্টেইন সলিউশন এগুলো দিব, যে একদম টোটালি খেতে পারতেছে না, কারণ ওকে আমার বাড়াইতে হবে, যে কোনো ভাবে বাড়াইতে হবে। গেল, ওটা গেল। এরপর ইলেকট্রোলাইট যেটা বললাম, ইলেকট্রোলাইট কারেকশন করতে হবে আমার, যার সোডিয়াম কম, ওকে আমার সোডিয়াম বলতে হচ্ছে আমি একটা নর্মাল স্যালাইন লাগাই দিলে অনেক সময় দেখা যায় নর্মাল স্যালাইন মানে NaCl, নর্মাল স্যালাইন সলিউশন, ওই সলিউশনটা লাগাই দিলে কিন্তু ওর ইলেকট্রোলাইট অনেকখানি ইয়া করে, কি বলে এটাকে, কারেকশন হয়ে যায়। যদি পেশেন্টের তোমার ইলেকট্রোলাইটই ঠিক না থাকে, ওই পেশেন্ট কিন্তু তুমি রিভার্স করতে পারবে না। আরেকটা হচ্ছে অ্যালবুমিন কম থাকলেও তুমি কিন্তু পেশেন্ট রিভার্সে অনেক দেরি হবে। রিভার্স বলতে বুঝায় হচ্ছে একটা পেশেন্ট অ্যানেস্থেটাইজড করছো, অ্যানেস্থেশিয়া দিচ্ছ, পেশেন্টটা অ্যানেস্থেশিয়া থেকে রিকভারি হওয়াটাকে রিভার্স বলে। তোমরা এরকমও বলতে পারো স্যার অ্যানেস্থেশিয়া থেকে রিকভারিটা ডিলে হবে। কেন ডিলে হবে? বেশিরভাগ অ্যানেস্থেটিক ড্রাগ গুলা তোমার অ্যালবুমিন বাউন্ডেড থাকে, বুঝছো? অ্যালবুমিন বাউন্ড করলে তো যখন তোমার ফ্রি থাকবে তখন ওটা বেশি আরো বেশি ডিলে করবে, ব্লাডে থাকবে, সেক্ষেত্রে ওর ডিলেটা বেশি হবে। তাহলে এগুলা গেল, এই জন্য আমাদেরকে জিনিসগুলো কারেকশন করতে হবে। আর ইলেকট্রোলাইটটা অনেক ইম্পর্টেন্ট প্রতিটা মেটাবলিজমের জন্য। ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হলে তো অনেক অনেক সমস্যা হয় না, সোডিয়াম কমে গেলে অনেক সমস্যা হয় না, আমাদের ডিপোলারাইজেশন এই সেই হাবিজাবি ভর্তি আছে, পটাশিয়াম কম থাকলেও সমস্যা, আবার বেশি থাকলেও সমস্যা, হার্ট মাসের উপর কাজ করে, এই সেই অনেকগুলো আছে। সেই জন্য আমাকে ইলেকট্রোলাইটটা কারেকশন করতে হবে। এই যে গেল, এগুলো হচ্ছে পেশেন্টের প্রিপারেশন, কি কি প্রিপারেশন নিব। ইসিজি করবো, একটা ইসিজি হচ্ছে অপারেটিভ পারপাসে করবো, হার্ট ঠিক আছে কিনা এসব দেখবো। এরপর গিয়ে অপারেশন কি করে শুধু তোমাদের নামগুলো জানতে হবে, আর কিছু লাগবে। অপারেশন কি করবো আমরা, কিছু আছে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, কিছু আছে টোটাল গ্যাস্ট্রেক্টমি। ও যদি অ্যান্ট্রামে গ্রোথ থাকে, মানে নিচের দিকে গ্রোথ থাকে, সেক্ষেত্রে আমার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভুলে গেছি কি বলতেছিলাম। অপারেশন অ্যান্ট্রামের উপরে হলে তখন অপারেশনের নাম একটা হচ্ছে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করবো, একটা হচ্ছে টোটাল গ্যাস্ট্রেক্টমি করবো। টোটাল গ্যাস্ট্রেক্টমি হচ্ছে কি, ধরো তোমার উপরে আছে, আমার থিওরি হচ্ছে আমার প্রক্সিমালি 5 সেন্টিমিটার কাটতে হবে, ডিস্টালি 2 সেন্টিমিটার কাটতে হবে। এটা হচ্ছে মানে একটা মোটামুটি একটা ওভারঅল একটা কনসেপ্ট আর কি, তোমার গ্রোথ যেখানে আছে ওইখান থেকে। তো তোমার যদি অ্যান্ট্রামের গ্রোথ থাকে, তোমার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করলে হবে, তোমাকে শুধু নামগুলো জানতে হবে, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, টোটাল গ্যাস্ট্রেক্টমি। আর 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 হচ্ছে তোমার যদি বিনাইন কেসে হয়, সেক্ষেত্রে কিছু পাইলোরোপ্লাস্টি, তারপরে আরো কিছু প্রসিডিউর আছে, গ্যাস্ট্রোজেজুনোস্টমি, এসব করা যায়। ঠিক আছে, এসব শুধু জেনে রাখবো আর কি। এখন বলতে পারো যে আমি পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করলাম, ঠিক আছে, করার পরে আমার কি হইতে পারে, মানে কি করবো, এদিক থেকে এদিকে স্টোমাক কেটে দিলাম, দেখা যায়। জি ম্যাম, ধরো না এখন দেখা যাচ্ছে। কেটে দিচ্ছি একটু, এরপর আমি জোড়া এদিকে খোলা না, এদিকেও খোলা, এদিকেও খোলা, এরপর কি করব, কার সাথে কাকে লাগাবো। এই যে স্টোমাকের কাটা অংশ আছে, ঠিক আছে, একটা জেজুনাম থেকে একটা লুপ নিয়ে আসবো, জেজুনাম থেকে একটা লুপ তুলে আনবো, তুলে এনে এই জায়গায় লাগাই দিব কেটে। আর এদিকে যে অংশটা আছে ওটা আমি বেঁধে দিব, মানে ডিউডানামের অংশটা বেঁধে দিব, আর জেজুনাম থেকে একটা লুপ এসে ওটা লাগাই দিব। তাহলে হচ্ছে তোমার এটাকে কি বলবো, গ্যাস্ট্রো জেজুনোস্টমি নাম দিয়ে বুঝতে পারবো। গ্যাস্ট্রিকের সাথে জেজুনাম লাগাই দিচ্ছি। আমি কি বলছিলাম, স্টমি, তোমাদেরকে কিছু টার্ম বলছিলাম, ওটোমি, একটোমি, এখানে তো একটোমি, গ্যাস্ট্রেক্টমি করছি, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, বুঝা যায়? তাহলে এখন আমি লাগাই দিচ্ছি কি, স্টোমি, এটার সাথে এটা লাগাই দিচ্ছি, গ্যাস্ট্রোজেজুনোস্টমি।
ঠিক আছে, লাগাই দিলাম, আর ওদিকে ডিউডেনামটা বেঁধে দিলাম। এই তো, এগুলাই খুলেই হবে, আর তো কিছু লাগবে না মনে হয় তোমাদের। কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ম্যাম অপারেশনের কতদিন পর থেকে পেশেন্ট মানে খেতে পারবে? এই যে লিকুইডটাও কি দিতে পারবে একদম অপারেশনের পর পর? না, একদম অপারেশনের পরপর খেতে দেই না আমরা। তবে এখানে কিছু জিনিস আছে, এনহ্যান্স রিকভারি আফটার সার্জারি একটা টার্ম, ইরাস প্রোটোকল বলে। ওইখানে ওরা কি করে, ওরা মানে পেশেন্টকে তাড়াতাড়ি খেতে দেয়। আর ওরা কি করে, কিছু জিনিস করে রাখে, যেমন পেশেন্টের এন্টেরাল ফিডিং, প্যারেন্টারাল ফিডিং, এগুলো তো বুঝো। প্যারেন্টারাল মানে আমি ভেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর এন্টেরাল মানে আমি আমার গাট দিয়ে দিচ্ছি। গাটের ফিডিংটা খুব ইম্পর্টেন্ট, কেন আমার নর্মাল ফিজিওলজিটা মেনটেন হয়। আমার গাটে যে মিউকোজা থাকে ওদের একটা নিউট্রিশন লাগে। আমি যদি একদম খেতে না দেই পেশেন্টকে, কি বলে এটাকে, এনবিএম, নাথিং বাই মাউথ রাখি, পেশেন্ট কি নর্মাল লাইফে আসতে পারবে কিনা, না ওটা পেশেন্টের উপর ডিপেন্ড করবে। সাধারণত গ্যাস্ট্রিক কার্সিনোমার পেটটা ভালো থাকে না। আচ্ছা আমি একটা আনসার করি। তো এন্টারাল ফিডিংটা ভালো কেন, ওখানে মিউকোজা গুলা পুষ্টি পায়, আমার খাবার থেকে আলাদা করে পুষ্টি পায়। কারণ আমি যদি না দেই ওইগুলা অ্যাট্রফি হয়ে যাবে। অ্যাট্রফি, হাইপারট্রফি জিনিসগুলো তো বুঝো না, ওগুলো প্যাথোলজিতে পাবা। অ্যাট্রফি মানে সেলগুলো একটু কুচকায় যাবে, নষ্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে ওই সেলগুলো ছোট মানে ছোট হয়ে যাবে, ওগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য আমার এন্টারাল ফিডিংটা ভালো। এখন তুমি যদি দিতে না পারো, তুমি একটা পেশেন্ট এখনই অপারেশন করছো, তুমি ওটা হিল হতে একটু সময় লাগবে না? মানে যে তুমি গাঁটটা লাগাইলা, ওটা তুমি তার সাথে সাথে যদি তুমি খাবার দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার হবে কি, এটা লিকেজ হয়ে যেতে পারে। লিকেজ বলি আমরা, অ্যানাস্টোমোটিক লিকেজ। আমি একটা অ্যানাস্টোমোসিস করছি, এটা লিকেজ হয়ে যেতে পারে। সেজন্য অনেকে করে কি, একটা টিউব দিয়ে আসে জেজু নামে। কেউ কেউ করে কি, নাক দিয়ে অপারেশনের সময় একেবারে টিউবটা পাস করে জেজু নামে পাঠাই দেয়, আমি যে অপারেশন করছি এর মাঝখান দিয়ে। কিন্তু অনেকে করে কি, ফিডিং জেজুনোস্টমি করে রাখে আগে থেকে, একটা ফিডিং জেজুনোস্টমি বাইরে থেকে একটা জেজু নামে টিউব দিয়ে রাখে। তাহলে আমি অপারেশনের ফার্স্ট ডে থেকে যখনই তার অ্যানেস্থেসিয়া রিকভারি হবে, আমি বাউল সাউন্ড পাবো। বাউল সাউন্ড মানে হচ্ছে আমরা রাইট আলিয়া কোথায় বলছি না, স্পালটেশন করে বাউল সাউন্ড পাই। ফার্স্টে স্মল ইন্টেস্টাইনের মুভমেন্টটা আসে। আমি প্যারাসিস করে রাখি, প্যারাসিস হয়ে থাকে না, ওটা হচ্ছে ফার্স্টে হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মুভমেন্ট আসে। তো যখনই আমি মুভমেন্ট পাবো, তখনই আমি ওই ফিডিং জেজুনোস্টমি টিউব দিয়ে ওকে লিকুইড ডায়েট দিতে পারবো। এই যে অ্যালবুমিন বললাম, এগুলো অনেক ইম্পর্টেন্ট, হিলিং এ আমার সাহায্য করবে। একটা পেশেন্ট শুধু অপারেশন করলে হয় না, পেশেন্টটার নার্সিং কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার খুব ইম্পর্টেন্ট। তোমার ওই কেয়ারের উপর ডিপেন্ড করে পেশেন্ট কত তাড়াতাড়ি সুস্থ হবে, এটা ডিপেন্ড করবে। এগুলা দিয়ে রাখে অনেকে, বুঝছো, ওইভাবে হচ্ছে পেশেন্টকে ফিডিংটা দেয়। আর হচ্ছে গ্যাস্ট্রোজেনোস্টমিতে তুমি মোটামুটি আর্লি দিতে পারবা। কিন্তু তুমি যদি ইসোফেগাসের অপারেশন করো, সেক্ষেত্রে একটু লেট করে দেয়, সেক্ষেত্রে ফিডিং জেজুনোস্টমিটা বেশি করে। ওটা হচ্ছে সার্জন চয়েস, যে কখন খাবার দিবে। কেউ 3 দিন পরে দেয়, কেউ আবার অনেক ভয় পায় যে আর একটু পরে দেয়। কিন্তু খুব দেরি করে খাবার দিলে কিন্তু খুব একটা ভালো না। ওই যে পেশেন্টের নর্মাল ফিজিওলজি মেনটেন হয় না, পুষ্টি কোথায় পাবে? স্যালাইন দিয়ে তার অতটুকু পুষ্টি যায় না, ঠিক আছে। আরেকটা কি বললাম, পেশেন্ট নর্মাল লাইফে আসতে পারবে কিনা, পেশেন্ট কোন স্টেজে আছে এটার উপর ডিপেন্ড করবে। একটা পেশেন্ট শুধু মিউকোজাতে আছে, ওর গ্রোথটা আমি মোটামুটি ওকে কিউর অপারেশন করতে পারবো। স্টোমাকের ফেট খুব একটা ভালো না, কারণ অনেক নিম্ন, তো অনেক তাড়াতাড়ি তোমার অনেক জায়গায় চলে। লিমফেটিক তোমরা অ্যানাটমিতে পড়ছো না, লিমফেটিক ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় আছে, এই লিম্ফ নোড গুলাকে অনেক ভাগে ভাগ করছে, বুঝছো। তো এখন পেশেন্টের কন্ডিশন কিরকম, জেনারেল ফিটনেস কিরকম, ওই পেশেন্টের উপর ডিপেন্ড করবে পেশেন্ট কত তাড়াতাড়ি সুস্থ হবে। আর প্রতিটা ক্যান্সারের মিডিয়া একটা সার্ভাইভাল প্রগনোসিস ধরে হচ্ছে 5 ইয়ার সার্ভাইভাল ধরে। একটা রোগী অপারেশনের পরে 5 বছর বাঁচতেছে কত পার্সেন্ট, ওইভাবে তোমরা বইয়ের মধ্যে দেখবা 5 ইয়ার সার্ভাইভাল রেট এত পার্সেন্ট। সবকিছু হচ্ছে রিসার্চ টেকনোলজি, মানে রিসার্চ কিছু জিনিস আছে, জার্নাল করে, রিসার্চ করে, বিভিন্ন জার্নাল বের হয় না, ওইগুলোর উপর ডিপেন্ড করে কতজন মানুষ বাঁচতেছে, কতজন মানুষ। এ হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, যেটা তোমাদের আছে কমিটি মেডিসিন না, কমিটি মেডিসিন আছে না বায়োস্ট্যাটিস্টিক্স, হ্যাঁ ওই বায়োস্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে, কিন্তু এটা আমাদের পড়তে বোরিং লাগে আর কি, কিন্তু একসময় গিয়ে লাগবে। তো এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তোমার এই কোন ট্রিটমেন্টটা ভালো,
নাহলে এগুলো বুঝতেছে কেমনে মানুষ যে এই ট্রিটমেন্টটা ভালো? ওই যে মানুষগুলোর উপর যে জড়িয়ে কি বলতেছিলাম, আচ্ছা ওই যে জরিপ করছে ওটার উপর ডিপেন্ড করে ওরা বলে যে এই ট্রিটমেন্টটা ভালো, এই ট্রিটমেন্টটা করলে এই রুগীটা এই এতদিনের জায়গায় এতদিন বাঁচতেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে পার্সেন্টেজ। তো মিডিয়া 5 ইয়ার সার্ভাইভাল রেট কোন পেশেন্টের ভালো এত পার্সেন্ট, কোন কোন ডিজিজে, এগুলো হচ্ছে এভাবে বের করে। বুঝছো? আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা তোমাদের আমি কি কি পড়াইলাম এখানে? জিআইটি, লাম, কোয়াড্রেন্ট তো বললাম, বেসিক আর্টারি অবস্ট্রাকশন, হেপাটোবিলিয়ারি কন্ডিশন বলি নাই না, অ্যাপেন্ডিক্স বলছি, প্যানক্রিয়াটাইটিস। তোমরা আর কয়দিন আছো? এই মাসটা আছো না? ম্যাম 13 তারিখ পর্যন্ত আছে। 13 তারিখ, তো আর বেশি দিন নাই। আমি এগুলো কেমনে শেষ করবো? ম্যাম আবার আমাদের এসওপিডি হবে ম্যাম নেক্সট মান্থে, তখন ম্যাম আবার আপনার কাছে ক্লাস করব। নেক্সট মান্থে? আচ্ছা এখন তোমাদের আরেকটা হচ্ছে হেপাটোবিলিয়ারি, এটা আসতে এখান থেকে দিবে। হেপাটোবিলিয়ারি কন্ডিশন থেকে কিন্তু তোমাদের লং টেস্ট থাকবে। তাহলে কালকে কি বলবো বলো? কালকে না, সরি পরশুদিন না, তোমাদের সাথে আমার ক্লাস পরশুদিন। কি পড়বা বলো? হেপাটোবিলিয়ারি পড়বা দেখো নাকি? অর্গান পালপেশন করাবেন বলছেন, ওটা কি আরেকটা ক্লাসে? ওটা কি আলাদা একটা ক্লাস? কোনটা বুঝি নাই আমি তো। ম্যাম অর্গান পালপেশন করাবেন বলছিলেন আলাদা করে। অর্গান পালপেশন গুলা ইয়াতে এক্সামিনেশনে, এক্সামিনেশন তো না, কিন্তু আমি তোমাদেরকে ওই অর্গান অর্গান পালপেশন এখন যেটুকু বলছে বাবু ওটুকুই, কারণ হচ্ছে পেশেন্ট দেখাইতে হবে। আর এটা হচ্ছে তোমার এক্সামিনেশন যেখানে আছে ওইখানে তোমাদের এক্সামিনেশন মনে হয় ভাইয়া পড়াইছে তোমাদেরকে। এখানে একটা ছিল শুধু জেনারেল এক্সামিনেশন। আমি তোমাদেরকে এমনি শর্ট করে বলে দিছি না, ওইটুকুই, কারণ পেশেন্ট ছাড়া দেখাইতে পারবো না তোমাদেরকে। আমি তাহলে কালকে হেপাটোবিলিয়ারি বলি, হ্যাঁ? হেপাটোবিলিয়ারি থেকে কি কি কন্ডিশন আছে পরশুদিন আর কি, আর হচ্ছে কি কি লাগবে। আর একটা কোয়েশ্চেন কে করলো? ইসমাইল। পেশেন্ট বাঁচে না কেন, তাই না? কারণ বাঁচে না কেন এটা ঠিক না, কোনটার সার্ভাইভাল রেট কিরকম। এই যে আমি ট্রিটমেন্ট করে যে পেশেন্ট আমার এখনই মরে যাইতো, 3 মাসের মধ্যে মরে যাইতো, ওর আমি টিউমারটা ফেলে দিয়ে ওর সার্ভাইভাল রেট 5 ইয়ার্স পর্যন্ত হচ্ছে, এটা কম কি? মরে তো যাবে সবাই একদিন, সবাই তো পৃথিবীতে বেঁচে থাকবে না, ঠিক না? আর তুমি ট্রিটমেন্ট করে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা কিভাবে ইমপ্রুভ করতেছো, পেশেন্টটা কোন কন্ডিশনে আছে ওই কন্ডিশনে তুমি কি ট্রিটমেন্ট দিচ্ছ, ওটাই হচ্ছে কাজ। আর সব ক্যান্সার যে পেশেন্ট মারা যায় তাও কিন্তু ঠিক না, তুমি যদি কিউর করে আসতে পারো অনেকদিন বাঁচো। কিছু কিছু ক্যান্সারের ফেট কিন্তু অনেক ভালো, ঠিক আছে? যেমন থাইরয়েডের কিছু ক্যান্সার আছে না, মানুষ অনেকদিন বাঁচে, 10 বছর 15 বছর, তুমি যদি ঠিক মতো সব সেল নিয়ে আসতে পারো, মানে সব লিভ নোড নিয়ে আসতে পারো, ড্রেনিং লিভ নোড গুলো আনতে পারো, তারপর ওকে অ্যাডজুভেন্ট থেরাপি ভালো মতন দিতে পারো, তাহলে তাহলে ভালো হয়। কিন্তু ধরো কিছু কিছু ক্যান্সার যেমন স্টোমাক ক্যান্সার, তারপর তোমার কি বলে পেরিয়াপুলারি ক্যান্সার, মানে হেপাটোবিলিয়ারি কিছু ক্যান্সার, এগুলোর রেট খুব একটা ভালো না, ঠিক আছে? ভালো না বলতে 5 ইয়ার সার্ভাইভাবিলিটি রেট মোটামুটি কম, কারণ এগুলা সব কিছু ক্যান্সার সেল কি প্যাথোলজিতে পড়বা কিভাবে কিভাবে যাই, ও লিম্ফ নোড দিয়ে চলে যেতে পারে, ব্লাডে দিয়ে চলে যেতে পারে, অনেকখানে চলে যায়। তো তোমার তো এগুলো সবকিছু আনা সম্ভব না, আর আনতে গেলেও রুগী যে খুব একটা ভালো হবে তাও কিন্তু না। আমি কি করবো, রুগীর সার্ভাইভাবিলিটি রেটটা বাড়াবো, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ বাড়াবো, ঠিক আছে? আর বাকিটা তো আল্লাহর হাতে, সব তো আল্লাহর হাতে, পেশেন্টকে ওই জন্য ওইভাবে কাউন্সিলিং করতে হবে, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা পার্সেন্টেজটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মাল্টিপল মাইলোমার সার্ভাইভাল রেট কত?
কিসের? ম্যাম মাল্টিপল মাইলোমা আছে না ম্যাম? বুঝতেছি না, বড় করে বলো। ম্যাম মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা, না অনেক কঠিন কোয়েশ্চেন। মাল্টিপল মাইলোমা তোমার কোনো পেশেন্ট আছে? ইয়েস ম্যাম। ম্যাম আমার জ্যাঠা আছে ম্যাম। ও আচ্ছা, মাল্টিপল মাইলোমা কিন্তু একটু ব্লাডের, বুঝছো? এটা হেমাটোলজিস্ট ভালো বলতে পারবে। তারপরে আমি জেনে তোমাকে জানাবো। কিছু জিনিস আছে কি, যেমন মাল্টিপল মাইলোমা কিন্তু আমরা হ্যান্ডেল করি না সার্জনরা। কিছু হেমাটোলজিক্যাল সার্জারি কার্সিনোমাস, হেমাটোলজি বা হেমাটোলজিক্যাল অনকোলজি, টার্মটা এরকম, হেমাটোলজিক্যাল অনকোলজি মেবি, এটা ওরা হ্যান্ডেল করে। এটা আলাদা ডিপার্টমেন্ট, ব্লাড একটা আলাদা ডিপার্টমেন্ট, এবং বাচ্চাদের জন্য আলাদা। হেমাটোলজিক্যাল অনকোলজি আলাদা জিনিস, এটা ওদের ব্যাপার, বুঝছো? তারপরে আমি জেনে দেখাবো, বা তুমি অনলাইনে সার্চ দিলেও পাবা, সার্ভাইভাবিলিটি রেট অফ মাল্টিপল মাইলোমা দিয়ে সার্চ দিলেও পাবা। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কোনো আছে? বলো আমাকে, পার্সেন্টেজটা বলো তো। খাতা বের করতে পারতেছি না, কে কে অ্যাবসেন্ট আছো গ্রুপে? ম্যাম রোল 1 অ্যাবসেন্ট। হ্যাঁ, কে? রোল 1, দেন ম্যাম রোল 6। আচ্ছা, রুল 1 বলো, তাড়াতাড়ি বলে ফেলো। 8 তারিখ মাহাজাবিন নাই? জি ম্যাম, ওর রোল 1 আর রোল 6 ম্যাম অ্যাবসেন্ট এই গ্রুপে শুধু। হ্যাঁ, ম্যাম 1 আর 6 অ্যাবসেন্ট। 1 আর 6 অ্যাবসেন্ট। বাকি সবাই আসো। আবরার, ওর সমস্যা কি? আবরারের সমস্যা কি? তারপরে সিটে জিসা 27, 37 নাই? আমি 37 ছিল এতক্ষণ। 37 কিসে? ম্যাম ও প্রেজেন্ট ছিল এতক্ষণ। ও আচ্ছা, তাহলে কেউ অ্যাবসেন্ট নাই? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরশুদিন দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।